যে ঢাকার সেনানিবাসে একটি সভা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং সেই সভায় তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন এবং এই তিন বাহিনীর সাথে আলোচনা করে অনেক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকার সেনানিবাসে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এরই মধ্যে এবং সেনা কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকলকে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য দিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে কি চলতেছে, বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। তো বন্ধুরা, এই বাংলাদেশের সেনাপ্রধান ও সেনাবাহিনীকে নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ সেনাপ্রধান ও সেনাবাহিনীকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। দর্শক বন্ধুরা, গতকাল আমি একটি প্রতিবেদন পাবলিশ করেছিলাম। সেখানে আমি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার রেফারেন্স নিয়ে আপনাদেরকে এই তথ্য জানিয়েছিলাম যে ঢাকার সেনানিবাসে একটি সভা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং সেই সভায় তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন এবং এই তিন বাহিনীর সাথে আলোচনা করে অনেক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপন সূত্র মারফত ভারতীয় সংবাদ মাধ্যম যে খবর প্রকাশিত করেছিল সেগুলোই গতকাল আমরা শুনেছিলাম। কিন্তু কি আশ্চর্যের বিষয় দেখুন, গতকাল ভারতীয় সংবাদ মাধ্যম তাদের গোপন সূত্র মারফত যে খবর প্রকাশ করেছে সেই খবরটিরই শিলমোহর লাগিয়ে দিয়েছে আজ বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম। বাংলাদেশের গণমাধ্যমে আজ এই খবর প্রকাশিত করা হচ্ছে প্রত্যেকটি গণমাধ্যমে আজ সকাল থেকে যে হ্যাঁ, ঢাকার সেনানিবাসে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এরই মধ্যে এবং সেনা কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকলকে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য দিয়েছে এবং যেমনটা কালকে আমরা আমাদের ওই প্রতিবেদনে দেখেছি যে এখানে উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন এবং ভার্চুয়ালি এই বৈঠকটি হয়েছে, সেটাও স্বীকৃতি দিচ্ছে আজ বাংলাদেশের সমস্ত গণমাধ্যম। কারণ সেখানে বলা হচ্ছে এই সভায় সেনাবাহিনীর সকল উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ঢাকার বাইরে যে যে কর্মকর্তারা ছিলেন তারা সকলেই অনলাইনে যুক্ত ছিলেন। সুতরাং গতকাল আমরা ভারতীয় গোপন সূত্র মারফত যে সংবাদ প্রকাশিত করেছি সেটা মোটেই ভুয়া খবর নয়। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তা বলতে তিন বাহিনীর যে প্রধান তাদেরকে উল্লেখ করা হয়নি, কিন্তু সকল উচ্চপদস্থ কর্মকর্তা বলতে আমরা কি বুঝে নিতে পারি এবং ভার্চুয়ালি এই বৈঠকটি হয়েছে সেটাও আজ বাংলাদেশের সমস্ত গণমাধ্যম শিলমোহর লাগিয়ে স্পষ্ট করে দিচ্ছে। সুতরাং কালকের ওই ভিডিওতে আমরা তো বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি যে তিন বাহিনীর প্রধানের মধ্যে যে আলোচনা হয়েছে সেগুলো কি কি বিষয় নিয়ে কি কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো ভারতীয় সংবাদ মাধ্যমের গোপন সূত্র মারফত যা জানা গিয়েছে সেগুলোই আমি কাল জানিয়েছি। কিন্তু আজ বাংলাদেশের সংবাদ মাধ্যমেও সেই যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান ঠিক কি কি দিক নির্দেশনা দিয়েছে সেগুলো আজ বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সুতরাং গতকাল ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া যে খবরগুলো সেগুলোতে একটু আমাদের সন্দেহ থাকলেও আজ বাংলাদেশের সংবাদ মাধ্যম যখন বলছে যে সেনাপ্রধান এই এই দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে, এই এই কর্মসূচি দিয়েছে, তাহলে এতে তো আর কোনো সন্দেহ থাকবে না, তাই না? সুতরাং এখন আমরা যে রিপোর্টগুলো দেখতে পাচ্ছি বাংলাদেশ সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে সেগুলোও ওই গতকালকের আমাদের যে রিপোর্টটা আমরা উপস্থাপন করেছি সেগুলোর সাথে অনেকটাই মিলে যাচ্ছে এবং সেনাবাহিনীকে নিয়ে সন্দেহ, আশঙ্কা, এগুলোর যে কুয়াশা ছিল সেগুলো কিন্তু কোনো মতেই কাটছে না। কারণ বাংলাদেশের গণমাধ্যমে যে যে কথাগুলো বলা হচ্ছে যে বৈঠকে এই এই কথা বলেছে সেনাবাহিনীর প্রধান, সেগুলো কিন্তু রীতিমতো আমাদের মনে সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। কারণ
তিনি স্পষ্ট করে বলছে যে দেশে এখনও জরুরি ব্যবস্থা জারি হয়নি, তাই তিনি সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার আছে। তিনি এই শব্দটা মুখে নিয়ে এসেছেন যে দেশে এখনও জরুরি অবস্থা জারি হয়নি। অর্থাৎ তিনি কি এমন কিছু আশঙ্কা করছেন যে জরুরি অবস্থা জারি হতে পারে বা করতে হতে পারে? কেননা তিনি ইতিমধ্যেই অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে সেনাবাহিনীকে নিয়ে অনেক উস্কানিমূলক মন্তব্য দেওয়া হচ্ছে, সমাজে যে অপরাধ সেটা দৃশ্যমান হয়ে গিয়েছে এবং দৃঢ়তার সাথে সেই উস্কানিমূলক বক্তব্য দাতাদের বিরুদ্ধে এবং এই অপরাধের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলেছে। এরপর তিনি বলছেন যে জরুরি অবস্থা এখনও জারি হয়নি। সুতরাং সেনাপ্রধান কি ইঙ্গিত দিতে চাইছেন যে এর থেকে বেশি কিছু হলে জরুরি অবস্থা জারি হতে পারে? তা নয়তো কেন সেনাপ্রধান তিনি তার মুখে এই কথাগুলো বলছেন? যদিও আমরা সমাজে কিছু মানুষের তরফ থেকে, কিছু বিশ্লেষকের তরফ থেকে গত 1-2 দিন থেকে এই জল্পনা কল্পনা শুনেছি যে জরুরি অবস্থা হয়তো দেশে জারি হতে পারে, কিন্তু তার সত্ত্বেও তিনি তো আর এই কথাগুলো মুখে তুলবেন না, কারণ তিনি বলছেন যে গুজবে কান দেবেন না। অর্থাৎ সেগুলো যদি গুজব হয়ে থাকে তাহলে তিনি কেন মুখে তুলে এই কথাগুলো বলছেন? কিন্তু তার সত্ত্বেও তিনি বলছেন জরুরি অবস্থা জারি হয়নি। সুতরাং এখানে একটু আমাদের ভেবে দেখার বিষয় আছে। এর পরবর্তী তিনি যা বলছে সেগুলো আরও মারাত্মক। তিনি বলছে উগ্রপন্থার অনুসারীরা যাতে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ঐক্যবদ্ধ থাকলে দেশকে কোনো ক্ষতিকর শক্তি স্পর্শ করতে পারবে না বলেও অভিমত দিয়েছেন সেনাপ্রধান। সুতরাং এখানে দুটি ওনার শব্দের উপরে একটু লক্ষ্য করুন। তিনি বলছেন উগ্রপন্থার অনুসারীরা, অর্থাৎ আমরা একটু যদি ভেবে দেখি তিনি কি বোঝাতে চেয়েছে। উগ্রপন্থার অনুসারীরা, ও আচ্ছা, বুঝতে পারছি। আমরাও এই সমাজ মাধ্যমে ততটা স্পষ্ট করলাম না, আশা করি আপনি বুঝতে পেরেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান এই উগ্রপন্থার অনুসারীরা, কে এই অনুসারীরা সেটা স্পষ্ট করে আমরা বুঝতে পারছি। জেনারেল ওয়াকারুজ্জামান কাদেরকে বোঝাতে চাইছে যে উগ্রপন্থার অনুসারীরা? শুধু এতটুকু আমি স্পষ্ট করতে চাই, যেখানে এই উগ্রপন্থার অনুসারীরা বলতে নিশ্চিতভাবে জেনারেল ওয়াকারুজ্জামান তো আর ভারতকে বোঝাচ্ছে না, জেনারেল ওয়াকারুজ্জামানকে তো আর বাংলাদেশ আওয়ামী লীগকে বোঝাচ্ছে না। উগ্রপন্থার অনুসারীরা তাহলে কারা? তো তাদের বিরুদ্ধে অস্বাভাবিক, তাদের পক্ষ থেকে যে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা চালানো হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথাই বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সুতরাং সতর্ক কিভাবে থাকবে, কি পরিস্থিতিতে সতর্ক থাকবে, এবং সেনাবাহিনী সতর্ক থাকা মানে সেই পরিস্থিতিটা কীরকম হতে পারে একটু তলিয়ে ভাবুন। দেশকে কোনো ক্ষতিকর শক্তি স্পর্শ করতে পারবে না বলেও অভিমত দিয়েছেন। সুতরাং ক্ষতিকর শক্তি বলতে ওয়াকারুজ্জামান কাদেরকে ইঙ্গিত দিচ্ছে? আজ এই 8 মাস পর এখনও তিনি বলছে যে দেশে ক্ষতিকর শক্তি, দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, এমনটাই বলছে সেনাপ্রধান। তাই এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। যে কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দৃঢ়তা বজায় রাখার কথা বলেন তিনি। সুতরাং এখানে বাংলাদেশের এই সংবাদ মাধ্যমে অতটা তো আর খোলামেলা কথা হবে না, কিন্তু তা সত্ত্বেও এখানে বলা হচ্ছে যে সেনাপ্রধান দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, এটা সেনাপ্রধান বলছে। সুতরাং তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছে যে বর্তমানে সমাজে ব্যাপক পরিমাণ অপরাধ সেটা ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে এবং সেটা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে তিনি বলেছেন এবং অবশ্যই দৃঢ়তা বজায় রেখে সেই পদক্ষেপ নেওয়ার কথা বলেছে সেনাপ্রধান। সুতরাং এই একদম স্পষ্ট পরিষ্কার
সোজা সাপটা কথার আড়ালে অনেক কিছু কিন্তু রহস্য রয়েছে। দৃঢ়তার সাথে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এবং সেনাপ্রধান অ্যাকসেপ্ট করে নিয়েছে যে বর্তমান সমাজে অপরাধ অনেক দৃশ্যমান হয়ে গিয়েছে। অর্থাৎ বেশি ভেঙে চুরে আর আপনাদের সময় বেশি অপচয় করব না, একে একে আপনারা একটু ধারণা করে নিন আপনাদের মনে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের পিছনে কি গূঢ় রহস্য থাকতে পারে বা কি গোপন বার্তা থাকতে পারে। হয়তো এর থেকেও আরও অনেক কিছু সেনাপ্রধান বলেছেন, কিন্তু আমাদের বাংলাদেশ সংবাদ মাধ্যম, ইউনুস নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সেগুলোকে হয়তো রিফাইন্ড করে প্রকাশিত করেছে আজ। এছাড়াও সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যে তথ্য প্রচারের আশঙ্কার কথা জানিয়েছে সেনাবাহিনী। সুতরাং সেনাপ্রধান এটাও অ্যাকসেপ্ট করে নিয়েছে যে বর্তমানে কেউ বা কারা সেনাবাহিনীকে নিয়ে মিথ্যে তথ্য প্রচার করছে এবং কারা এই মিথ্যে তথ্য প্রচার করছে সে তো বিগত 4 দিন ধরে আমরা কন্টিনিউয়াসলি দেখলাম, তাই না? এখানে কারোর নাম উল্লেখ না করলেও আমরা সবাই জানি সেনাবাহিনীকে নিয়ে বিগত 4 দিন ধরে কারা সারা দেশে তুমুল কাণ্ড সৃষ্টি করেছিল এবং তারপর ভয়ে ল্যাজ গুটিয়ে গতকাল তারা কি পোস্ট দিয়েছিল। এরপর তিনি বলছেন, সেনাপ্রধান বলছেন যে উস্কানিমূলক বক্তব্যে কোনো প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান, কারণ এতে উস্কানিদাতারাই লাভবান হবে মন্তব্য করেছেন তিনি। গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। সুতরাং তিনি বলছেন এবং অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে বর্তমানে দেশে সেনাবাহিনীকে নিয়ে ব্যাপক পরিমাণ উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে এবং সেগুলোতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনীকে নিয়ে। তাছাড়াও তিনি বলছেন সেনাবাহিনীকে নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে, অর্থাৎ গুজব কারা ছড়াচ্ছে আমরা তো বুঝতে পারছি এবং তাদের বিরুদ্ধে কি অ্যাকশান নিতে বলছে সেনাবাহিনী সেটাও আমরা এখন বুঝতে পারলাম। এছাড়াও পরবর্তী শেষে তিনি যে কথাটি বলছেন যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে আসা হবে আমাদের বিজয়। সুতরাং স্পষ্টভাবে তিনি এই লাইনটিতে বোঝাতে চেয়েছে যে সুষ্ঠুভাবে আগামী দিনে একটি নির্বাচন আমরা পরিচালনা করব। আর এই সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যদি কেউ বা কারা কোনো রকম কাঠি করতে আসে তাহলে সেনা সেটা কঠোরভাবে প্রতিহত করবে এবং সেই সময় হয়তো সেনাবাহিনী অত্যন্ত কঠোর পদক্ষেপে চলে আসতে পারে। তো দর্শক বন্ধুরা, ভিডিও শেষ করার আগে এতটুকু আপনাদেরকে সিওরিটি দিয়ে বলে যেতে চাই যে দেখুন, সেনাবাহিনী কিন্তু আর সেই 7 মাস 8 মাস আগের পরিস্থিতিতে নেই। এখন যত দিন এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী তাদের যে শক্তিশালী পদক্ষেপ সেটা কিন্তু দৃশ্যমান করার পথে চলমান প্রক্রিয়ায় আছে। কেননা এত সময় ধরে আমরা সেনাবাহিনীর প্রধানের যে বক্তব্য শুনলাম এবং একটু সহজ বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করলাম, তাতে কিন্তু এরকমই অনেক কিছুরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত? সেনাবাহিনীর পদক্ষেপ এবং সেনা প্রধানের এই বক্তব্যগুলো নিয়ে এবং হঠাৎ করে সেনানিবাসে এই বৈঠক নিয়ে আপনারা কি ভাবছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিএনপির অনেক শীর্ষ নেতা আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নানা রকম ফর্মুলা দিচ্ছেন। একটি রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে এবং আওয়ামী লীগের যে সকল লোক অন্যায় করেনি, দুর্নীতি করেনি, কিংবা আওয়ামী লীগ যদি শেখ পরিবার মুক্ত হয়ে একটি ভিন্ন মাত্রার নতুন নেতৃত্ব নিয়ে রাজনীতিতে আসতে চায়, সেক্ষেত্রে বিএনপি নামক যে দলটি, সেই দলটি আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে চাচ্ছে এবং এই আওয়ামী লীগের সম্পর্কে বিএনপির যে ইতিবাচক চিন্তা এবং চেতনা, এটি নিয়ে বিএনপির বিরুদ্ধ শক্তি এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা উঠে পড়ে লেগেছে। এমনকি একসময় জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে যে ইতিবাচক কথা বলেছেন বা বলেছিলেন, তাকেও কিন্তু সমালোচকরা মারাত্মকভাবে আক্রমণ করেছে। এখন যারা সমালোচনা করছেন এদের একটা বিরাট অংশ উগ্র
বিরাট অংশ তরুণ এবং দেশের যারা রাজনীতির যে ইতিহাস এবং ঐতিহ্য এই সম্পর্কে ওয়াকিবহাল নন। আওয়ামী লীগের সৃষ্টি, আওয়ামী লীগের অস্তিত্ব, আওয়ামী লীগের নীতি এবং আদর্শ এবং আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকের যে কার্যকারিতা কিংবা তাদের শূন্যতা কিংবা তাদের অসহযোগিতার কারণে পুরো রাজনৈতিক অঙ্গনে নতুন একটি ফ্যাসিবাদের জন্ম হতে পারে, অনায়াসে সামরিক শাসন চলে আসতে পারে এবং পুরো রাজনৈতিক কৃষ্টি এবং কালচার ভ্যানিশ হয়ে যেতে পারে। এই জিনিসগুলো দেশের সিনিয়র যারা রাজনীতিবিদ তারা যেভাবে বুঝেছেন, তরুণরা সেই জিনিসগুলো বুঝতে পারেননি, ফলে তারা বিদ্রোহ করছেন। এটি আমি তাদের কোনো অন্যায় দেখছি না। তরুণদের তারুণ্য, তাদের রক্তের যে গরম এবং তাদের যে ঐতিহ্য, তারা এরকমই করবেন এবং আমাদের দায়িত্ব হলো তাদেরকে বোঝানো এবং তাদের কাছে সত্যিকার ইতিহাস তুলে ধরা। আপনি জানেন যে বাংলাদেশে যে কয়জন মানুষ আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার মধ্যে জনাব মাহমুদুর রহমান মান্না, না ঠিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান, তিনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত একজন মানুষ। মাহমুদুর রহমান মান্নাও ক্ষতিগ্রস্ত মানুষ, জামাতের আমির ক্ষতিগ্রস্ত মানুষ, রুহুল কবির রিজভী ক্ষতিগ্রস্ত, আমি নিজে আওয়ামী লীগের এমপি হওয়া সত্ত্বেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, অপমানিত এবং লাঞ্ছিত আওয়ামী লীগ দ্বারা। জনাব ফজলুর রহমান, তিনিও আওয়ামী লীগ জমানাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু আমরা তারপরেও কেন অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা নিয়ে ইতিবাচক কথা বলছি? এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনাদের কি মনে হয় শেখ হাসিনা ফিরে আসলে আমাদেরকে সুযোগ দেবে? প্রশ্নই আসে না। বরং তার জমানাতে তার যে পতন হয়েছে, আমাদের মধ্যে কিছু মানুষের কথা, লিখনি, এটা ফ্রান্সে যেভাবে রুশোর বক্তব্য দ্বারা পুরো একটা রেভলিউশন হয়েছিল, বাংলাদেশে আমি গোলাম মোল্লা রনির মতো এরকম শত শত কলম যোদ্ধা, শত শত কণ্ঠযোদ্ধা, যাদের কারণে রাত জেগে জেগে গত 12 বছর, 13 বছর, 15 বছর ধরে আমরা মানুষের স্মৃতিপটে আওয়ামী লীগ সম্পর্কে যে নেতিবাচক ধারণা তৈরি করেছি, তার জন্য দুনিয়ার সব মানুষ ক্ষমা করলেও শেখ হাসিনা ক্ষমা করবেন না। তা সত্ত্বেও আমরা আওয়ামী লীগকে চাচ্ছি। বোঝার চেষ্টা করুন, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এলেন, যারা বিএনপি করেন তাদের খুব মনোযোগ সহকারে শুনবেন। বিএনপি করলে যে তারা বিএনপি ভালো জানেন, নট লাইক দ্যাট। বিএনপির ইতিহাস অনেকেই বিএনপি যারা করেন জানেন না। বিএনপির মূল যে থিম, বিএনপির মূল যে গঠনতন্ত্র, 4 জন লোক দ্বারা এটি গঠিত হয়েছিল। 1 নম্বরে ছিলেন ফরিদপুরের আব্দুল হামিদ চৌধুরী। আপনারা জানেন তিনি কে? তিনি আওয়ামী লীগের ফাউন্ডার, সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধুর ক্লাসমেট, ঠ্যাঙ্গামারির জমিদারের সন্তান, 1954-এ প্রথম এমপি হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আহ্বানে সাড়া দিয়ে এই প্রথম তিনি এসেছিলেন এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গঠনতন্ত্র বিএনপির হাতে দেওয়ার জন্য, আওয়ামী লীগের লোক। এরপরে কে এসেছিলেন? জনাব ফেরদৌস আহমেদ কুরেশি, ডাকসুর ভিপি। ডাকসুর ইতিহাসে ওনার মতো এত মেধাবী লেখাপড়া জানা মানুষ কেউ আসেননি। এরপর কে ছিলেন? মাহফুজা নামের আব্বা আবুল মনসুর আহমেদ, আওয়ামী লীগের নেতা। সাবেক প্রধানমন্ত্রী, যুক্তফ্রন্টের প্রধানমন্ত্রী আতাউর রহমান, আওয়ামী লীগের নেতা। কে এম উবাইদুর রহমান, আওয়ামী লীগের নেতা। মওদুদ আহমেদ, আওয়ামী লীগের নেতা। শাহ মুয়াজ্জেম, আওয়ামী লীগের নেতা। এর বাইরে সিরাজুল আলম খান, তারপর আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, এরপর আরও অনেকে। আমি এই মুহূর্তে নামগুলো যদি বলতে যাই এরকম শত শত নাম বলতে পারবো। তোফায়েল আহমেদের মতো মানুষ, তারা সবাই যার যার অবস্থানে থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সাহায্য করেছেন যখন আওয়ামী লীগকে সংগঠন করা যাচ্ছিল না। প্রেসিডেন্ট জিয়া চেয়েছিলেন যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো তিনি যখন ক্ষমতায় এলেন,
তিনি চেয়েছিলেন একটি নির্বাচন হোক, আওয়ামী লীগ আসুক, সংগঠিত হোক এবং আওয়ামী লীগের উপর তার একটা প্রভাব থাকুক। কিন্তু আওয়ামী লীগকে আসলে ওই মুহূর্তে সংগঠিত করা যাচ্ছিল না কোনো অবস্থাতেই। অনেক চেষ্টা করা হয়েছে, অনেক সময় নেওয়া হয়েছে, প্রায় 1.5 বছর সময় নেওয়া হয়েছে। আওয়ামী লীগ মিজান হয়েছে, আওয়ামী লীগ যাকে বলা হয় মালিক উকিল হয়েছে। তারপরে টাঙ্গাইলের এক ভদ্রলোক ছিলেন আওয়ামী লীগের, এই মুহূর্তে আমার নাম মনে আসতেছে না। এইভাবে 3 থেকে 4টি গ্রুপ আওয়ামী লীগের মধ্যে হয়ে গেল, কিন্তু আওয়ামী লীগ একত্র করা যায়নি। কিন্তু জিয়াউর রহমান আওয়ামী লীগকে একত্র করে আওয়ামী লীগের মাধ্যমেই রাজনীতিটা চালাতে চেয়েছিলেন। খন্দকার মুশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, খুনিরা বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে হত্যা করেছেন, কিন্তু আওয়ামী লীগকে কিন্তু বেছে নিয়েছে, আওয়ামী লীগের নেতাদেরকে বেছে নিয়েছে এবং আওয়ামী লীগের অনেকে আনার চেষ্টা করেছে, তারা পারেনি, কিন্তু আওয়ামী লীগকে বাদ দেয়নি। দিস ইজ হিস্ট্রি, এটাকে বুঝতে হবে। তো জিয়াউর রহমান সাহেব যখন পারলেন না আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য, তখন তিনি যে বিএনপি করলেন, সেই বিএনপির মূল যে ফাউন্ডেশনটা, সেটা আওয়ামী লীগের হাত দিয়ে। এখানে শুধুমাত্র যে কাজটি হলো, দল গঠন থেকে শুরু করে সব কিছুর মধ্যে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদটা ঢুকিয়ে দেওয়া হলো। কিন্তু সংগঠন করা এবং সংগঠনকে তৃণমূলে পৌঁছে দেওয়া, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা থেকে শুরু করে সব কিছুর মধ্যে মূলত আওয়ামী লীগের সেই দীর্ঘদিনের মেধা, শ্রম, এই জিনিসগুলো রয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তার সঙ্গে আব্দুল আল নোমান, কাজী জাফর আহমেদ থেকে শুরু করে যে সকল বামধারা রাজনীতিবিদ, এমনকি মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, তারা অনেকটা নিউট্রাল থেকে জিয়াউর রহমানকে কিন্তু সহযোগিতা করেছিলেন। কমরেড মনির সিং থেকে শুরু করে আরও অনেকে, কমিউনিস্ট পার্টির। এর কারণ হলো যে তিনি এই আওয়ামী লীগ নামক যে দলটিকে ধ্বংস করতে চাননি। ফলে বাংলাদেশে কোনো রাজনৈতিক অনৈক্য সৃষ্টি হয়নি, রাজনৈতিক সংঘাত সৃষ্টি হয়নি। বরং জাসদের সাথে বঙ্গবন্ধুর যে সংঘাতটা ছিল, সর্বভারতের সাথে যে সংঘাত ছিল, সেই সংঘাত জিয়াউর রহমান খুব দ্রুত নিষ্পত্তি করে ফেলেন। ফলে খুব অল্প সময়ের মধ্যে তিনি দেশটিকে সফলতার স্বর্ণশিখরে নিয়ে যেতে পেরেছিলেন। কিন্তু এখন যা হচ্ছে সেটি হলো রাজনৈতিক সংঘাত। এই সংঘাত হলে ইউনূস সাহেব টিকবেন না, এই সংঘাত হলে ছাত্ররা টিকবেন না, এই সংঘাত হলে আবার নকশাল তৈরি হয়ে যাবে, আবার আল কায়দা তৈরি হয়ে যাবে, আবার আইএস তৈরি হয়ে যাবে। এটা বিএনপির লোকজন বুঝেন, এটি আমার দেশের মাহমুদুর রহমান বোঝেন, এটি মাহমুদুর রহমান মান্না বোঝেন, আমাদের মতো লোকজন আমরা বুঝি। এই জন্য আমরা একটা রাজনৈতিক কালচার তৈরি করার চেষ্টা করছি, শেখ হাসিনা বা শেখ পরিবার বা এস আলমদের মতো দুর্নীতিবাজদেরকে প্রতিষ্ঠা করার জন্য নয়। যখন এরকম একটা পরিশুদ্ধ পরিবেশে রাজনীতি করার সুযোগ আসবে, বিশ্বাস করেন যে আবর্জনাগুলো একবার ডাস্টবিনে চলে গেছে, সেগুলো আর কখনো বাংলাদেশে ফিরে আসতে পারবে না। 1973 থেকে 1975 পর্যন্ত বঙ্গবন্ধুকে যারা ডুবিয়েছেন, যে সমস্ত কুলাঙ্গার, খোঁজ নিয়ে দেখেন তারা এখন পর্যন্ত রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেনি। 2009 থেকে 2025 সন পর্যন্ত, 24 সন পর্যন্ত যে সকল কুলাঙ্গার শেখ হাসিনাকে আওয়ামী লীগকে ডুবিয়েছে, তারা কোনোদিন রাজনীতিতে আসতে পারবে না। কিন্তু এদেশের রাজনীতি যদি টিকিয়ে রাখতে হয়, অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে লাগবে। এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যেভাবে এই বিষয়টি বুঝতে পেরেছেন, সেভাবে বিএনপির তৃণমূল যদি বুঝতে পারেন এবং তারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটিকে আপহোল্ড করে একটি পরিশুদ্ধ রাজনীতি তৈরি করেন, তাহলে বিএনপির মধ্যে যে সকল এসালম আছে, বিএনপির মধ্যে যে সকল দরবেশ আছে, তারাও এই দেশ ছেড়ে পালাবে, তাদেরও কবর রচিত হবে। যারা তরুণ বন্ধু এখন নেতৃত্ব দিচ্ছেন, আল্লাহ মানুষের হাতে হঠাৎ করে নেতৃত্ব দেন এবং এই নেতৃত্ব বেশি দিন থাকে না। যদি মানুষ এটার ওয়াম্মা বিনিয়ামতে রব্বিকা ফাহাদ্দিস, মানুষ যদি সেই নেতৃত্বের শুকরগুজার করতে না পারে। এখন হঠাৎ করে হক মহলা, হঠাৎ করে আল্লাহ, হঠাৎ করে আইএস, হঠাৎ করে তালেবান, হঠাৎ করে পাকিস্তান জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, এই জিনিসগুলো আবেগী কথাবার্তা। এগুলো দিয়ে বিশ্বাস করেন পৃথিবীতে একটা ছোট সামন্ত রাজ্য প্রতিষ্ঠিত হয়নি। আপনারা অবাক হয়ে যাবেন যে ইসলামের ইতিহাসের সবচেয়ে যাকে জিন্দাওয়ালি বলা হয়, আওরঙ্গজেব, সে আওরঙ্গজেবের
53 বছর তিনি ভারতবর্ষ চালিয়েছেন। তার রাজ্যের সমস্ত বিখ্যাত উজির, আমির, ওমরা সবাই ছিলেন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি ইংরেজ, ফার্সি, এমনকি ইহুদি। এবং তিনি শত শত হাজার মন্দির তিনি দিল্লির রাজকোষ থেকে সেগুলোকে নিয়মিত মাসোয়ারা দিয়ে চালাতেন। রাজনীতি ভিন্ন একটা বিষয়। কাজে এখানে অমুকের কল্লা কাটো, অমুকের রক কাটো, অমুকে নিষিদ্ধ করো, অমুকের লাথি মারো, অমুকের বাসা আক্রমণ করো, অমুকের শেষ করো, একটা রাজনৈতিক মেধা, একটা নেতা তৈরি করতে 50 বছর সময় লাগে, আর শেষ করতে মাত্র 5 মিনিট সময় লাগে। এই বাংলাদেশ আলটিমেটলি শেখ হাসিনার কারণে নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। 21 আগস্টের গ্রেনেড হামলার কারণে অনেক নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। 111-এর কারণে অনেক নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। এখন যদি ইউনূসের জমানাতে আবার নেতৃত্ব শূন্যতার কবলে পড়ি, এই ধকল আমরা সহ্য করতে পারবো না। কাজেই কাম অ্যান্ড কোয়াইট, শান্ত হন এবং নতুন করে চিন্তা করুন, ভাবুন। দেশটা নিয়ে যদি জানেন, তর্ক করুন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, মানে আজকে যে ভিডিও ফুটেজ ছিল বাংলাদেশ সেনাপ্রধান এবং সেনাবাহিনী। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। আজকের ভিডিওটি থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।